লজ এন্ড প্র্যাকটিস ইন জেনারেল ব্যাংকিং এর আজকে আমাদের মডিউল বি, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট রিলেটেড ল। এই চ্যাপ্টারে আমরা নাম থেকে বুঝতে পারতেছি এই চ্যাপ্টারের নাম হলো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট রিলেটেড ল। সো আমরা এখানে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট রিলেটেড জিনিসগুলো কভার করব। সো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট রিলেটেড ভিতরে প্রথমটা হলো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। সো আমরা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট নিয়ে এই চ্যাপ্টারে পড়বো না, কারণ এটা সেপারেট একটা চ্যাপ্টার আছে। আমরা সেপারেট চ্যাপ্টারে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট নিয়ে কথা বলবো। এখানে আমরা বাকি জিনিসগুলো কভার করবো, বাকি ইনস্ট্রুমেন্টের রিলেটেড ল গুলো কভার করবো। সিকিউরিটি ইনস্ট্রুমেন্ট নিয়ে আমরা এই চ্যাপ্টারে পড়বো না। প্রথম হলো, এটা একটা বিগত বছরের কোশ্চেন, একটা হলো ডিসপোজেবল অবলিটারেট মিসম্যাচ অল্টারড ড্যাম্প নোট। হ্যাঁ, এগুলা কি আমার এগুলা কি বাংলাদেশ ব্যাংক অ্যাকসেপ্ট করে কিনা, কোশ্চেন হলো এটা। এগুলো কি বাংলাদেশ ব্যাংক অ্যাকসেপ্ট করে কিনা, এগুলোর এগেনস্টে বাংলাদেশ ব্যাংক ফ্রেশ নোট ইস্যু করে কিনা, ওইটা একটা কোশ্চেন আর কি। ঠিক আছে। সো প্রথম কথা হলো, আমার আমার এই যতগুলো আমি নোটের নাম বলছি, ডিসপোজেবল, অবলিটারেট, মিসম্যাচ, অল্টার্ড, হ্যাঁ, ড্যাম্প নোট, এগুলা আসলে এগুলোর ভিতরে আমার অল্টার্ড, মিসম্যাচ এবং ফুলি অবলিটারেট নোট উইল বি রিজেক্টেড। এটা বাংলাদেশ ব্যাংক, আপনি সহজে মনে রাখেন, এই তিনটা নোট বাংলাদেশ ব্যাংক অ্যাকসেপ্ট করে না। এর এগেনস্টে আমার টাকা ফেরত সে দেয় না, নতুন নোট ইস্যু করে না। তাহলে একটা একটা আসি, শুরুতে আসি অল্টার্ড নোট। অল্টার্ড নোটে কি করা হয়, আমরা যদি নোটের ডেফিনিশন শিখি, আমরা যে আমার 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 নর্মাল নোট যেগুলো হেলথ মানে স্বাস্থ্য ভালো, যেগুলা প্রচলিত নোট, ওইগুলো তো আমরা সবাই জানি, ওগুলো সিকিউরিটি মেজার নিয়েও পড়বো পরবর্তী স্লাইডে। বাট আমার খারাপ নোটগুলোর ভিতরে অনেকগুলো টাইপ আছে, অল্টার আছে, মিসম্যাচ আছে, অনেকগুলো টাইপ আছে। সো টাইপগুলো আমার নোটে আমি মনে হয় আনছি কিনা আমি জানি না, না আনলে আপনি অবশ্যই এটা আমি আপনাদের বলে দিচ্ছি স্পষ্ট করে। এটা আপনার অবশ্যই জানা দরকার, প্রত্যেকটা নোটের ডেফিনেশন জানা দরকার। ঠিক আছে। সো অল্টার নোট কোনগুলা, অল্টার নোট যদি আমি কেউ খারাপ ইন্টেনশন নিয়ে যদি অল্টার করে ফেলে, যে আমার 100 টাকার নোটে সে যদি 1000 টাকার নোট বানায়, তো ওইটা বাংলাদেশ ব্যাংক অ্যাকসেপ্ট করবে না, ওইটা বাংলাদেশ ব্যাংক অ্যাকসেপ্ট করবে না। ঠিক আছে। মিসম্যাচ, আমার যদি ছিঁড়া ছিঁড়া দুইটা যদি ম্যাচ না করে আর কি, মিসম্যাচ, আমার সিরা পার্ট বা 3টা বা 4 টুকরো হয়ে গেছে বাট ম্যাচ করতেছে না, ওইটাও বাংলাদেশ ব্যাংক অ্যাকসেপ্ট করে না। ফুলি অবলিটারেট, যেটা আসলে একবারেই ময়লা নোংরা এবং নষ্ট হয়ে গেছে ফুলি, মানে অবলিটারের আবার ভাগ আছে, বুঝছেন, অবলিটারেট মানে তো নষ্ট হয়ে যাওয়া। সো অবলিটারের আবার সিগমেন্টেশন আছে, ভাগ আছে। সো অবলিটারের ভিতরে হইতে পারে পার্শিয়ালি অবলিটারেট, হইতে পারে ফুলি অবলিটারেট, হইতে পারে ফুলি অবলিটারেট মানে একবারই নষ্ট হয়ে গেছে, ওইটাও বাংলাদেশ ব্যাংক অ্যাকসেপ্ট করে না। তাহলে অ্যাকসেপ্ট করে কোনগুলা, প্রথম হলো ড্যাম্প নোট, 2 নম্বর প্যারাতে দেখেন, ড্যাম্প পার্শিয়ালি অবলিটারেট নোট হলো বাংলাদেশ ব্যাংক অ্যাকসেপ্ট করে। ড্যাম্প হয়ে গেছে, ড্যাম্প হয়ে মানে মানে কি, মানে নোট, আমরা নোট তো কাগজের, তাই না, আমাদের কারেন্সি বা টাকা তো কাগজের নোটও আর কি। তো কাগজটা যখন একবারেই নরম হয়ে যায়, ড্যাম হয়ে যায়, সো আমরা দেয়াল ড্যামের কথা জানি, তাই না, দেয়ালে যখন ওই যে পানি জমে, যখন দেয়ালের খস খস কি বলে, উপরে চামড়াটা উঠে যায়, রং উঠে যায়, হুম, উপরে খোলস উঠে যায়, ওইটা আমি দেয়ালের ড্যাম্প বলি। বাট টাকারও কিন্তু ড্যাম হয়। ড্যাম হয় বলতে এটার স্ট্রেংথ কমে যায়, দললে এটা কেমন জানি ইয়ে হয়ে যায়। সো ওইগুলো অ্যাকসেপ্ট করে, ওইগুলো অ্যাকসেপ্ট করে। বাট ওই উপরে 3টা অ্যাকসেপ্ট করে না। সো এটা পরীক্ষা আসলে আপনার অবশ্যই পারা লাগবে। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ জেনুইন নোট। সো জেনুইন নোটের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি আমি বলছিলাম, এটা আমরা একটা সেপারেট আলোচনায় পড়বো। তো এটা কিন্তু পরীক্ষা এসে থাকে, এটা আমার জানার দরকার আছে। ইভেন শুধু পরীক্ষার জন্য না, আপনি রিয়েল লাইফে আপনি যদি জাল নোটের আপনার হাতে চলে না আসে, এই কারণে কিন্তু এটা জানা দরকার আছে। প্রথম হলো ওয়াটারমার্ক। হ্যাঁ, আপনার জলছাপ থাকে, টাকা একটা জলছাপ থাকে। আপনি দেখবেন যে টাকা যদি আলোতে ধরেন, ভিতরে দেখবেন যে একটা 60 গম্বুজ মসজিদের ছবি আছে, বা জলছাপ মানে যেটা এপিয়ারেন্টলি দেখা যায় না, বাট আপনি যদি আলোতে ধরেন তখন একটা ভিতরে একটা ছবি দেখা যায় আর কি। হ্যাঁ, সো ওয়াটারমার্ক থাকবে। ইলেকট্রোটাইপ সিকিউরিটি থ্রেড থাকে, আমরা সবাই সুতা বলি, তাই না, টাকার মাঝখানে একটা আড়াআড়ি একটা সুতা থাকে। তো সুতাটা হলো ইলেকট্রোটাইপ। তো আমার জেনুইন নোটে একটা সুতা অবশ্যই থাকবে। সহজ কথা আমি বলতেছি, সুতা। হ্যাঁ। 3 নম্বর হলো মাইক্রো লেটারিং। আপনি ম্যাগনিফাইং গ্লাসে যদি দেখেন, টাকার ভিতরে ছোট 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 অনেক অনেক একটা ইয়ে থাকে আর কি, যে টেক্সট লেখা থাকে, স্মল টেক্সট, কিছু টেক্সট লেখা থাকে। হ্যাঁ। সো এটা আমি ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন। ম্যাগনিফাইং গ্লাসের নিচে দলে ওইটা দেখা যায়। হ্যাঁ, স্মল টেক্সট থাকে। সো এটাকে মাইক্রো লেটারিং বলতেছে, ওইটা জেনুইন এটা থাকে। 4 নম্বর হলো ইনটাগ্লিও প্রিন্টিং। সো আমার 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 এটার মূল কথা হলো, আপনি দেখবেন দোকানদার, যদি ওরা ব্যাংকার না, ওরা ব্যাংকে কখনো ব্যাংকিং এ মানে ব্যাংকিং এর সাথে জড়িত না, বাট দোকানদার দেখবেন যে অনেকে আপনার টাকাটা নেওয়ার পরে হাত দিয়ে সাইডে দৌড়ে। হ্যাঁ, সাইডে দৌড়ে দেখে যে একটু উঁচা আছে কিনা। আপনি দেখবেন টাকার সাইডে কিছু একটা কালি হাতে লাগে আর কি, আমি সহজ করে বলতেছি, কিছু রেখা টানা আছে, যে রেখা টানা আছে, ওই রেখা টানা গুলা হাতে আপনি টাচ করলে আপনি ফিল করতে পারবেন যে রেখাগুলো একটু উঁচা টাইপের আর কি। সো ওইটাকে বলা হচ্ছে ইন্টাগ্লিও প্রিন্টিং। হ্যাঁ। তারপর হইলো সিকিউরিটি থ্রেট। সিকিউরিটি থ্রেট আর এটার সাথে একটা মিল আছে। হ্যাঁ, ইলেকট্রোটাইপের সাথে, ইলেকট্রোটাইপ আর সিকিউরিটি থ্রেটের ভিতরে একটা মিল আছে, দুইটাই হলো সুতা, দুইটাই হলো সুতা। সো মেটাক্যালি থ্রেড রানিং ভার্টিক্যালি। সো দুইটাই সুতা, একটা হলো আমার সুতা, একটা বার্টিক্যালি থাকে। হ্যাঁ,
সো সিকিউরিটি থ্রেটের মূল কথা হলো সিকিউরিটি থ্রেটের ডিফারেন্স হলো এটা না, আবার লাইটের আলোতে যখন আপনি নাড়াচাড়া করবেন ওইটা কালার চেঞ্জ হয় আর কি, এটাকে বলা হয় সিকিউরিটি থ্রেট, যে কালার চেঞ্জ হয়। হ্যাঁ, সো যে যে পার্টটা যে যে নোটের আপনার নোটের যে পার্টটা কালার চেঞ্জ হবে ওইটাকে সিকিউরিটি থ্রেট বলা হবে। ফ্লোরোসেন্স, আপনি যখন ইউভি লাইটে যখন ধরবেন একটা জিনিস দেখা যায় যে নোট গ্লো আন্ডার ইউভি লাইট রিভিলিং, আপনার ইউভি লাইটের ভিতরে যখন ধরবেন তখন কি হয় যে আমার আপনি একটা চেঞ্জ আসে কালারের ভিতরে, সো ওইটাকে আমি ফ্লোরেসেন্স বলবো। 7 নম্বর হলো অপটিক্যালি ভার্টিক্যাল ইঙ্ক। অপটিক্যালি ভার্টিক্যাল ইঙ্ক হলো, এটাও আমি আলোতে যখন ধরবেন আপনি ডিফারেন্ট অ্যাঙ্গেলে যখন দেখবেন ডিফারেন্ট আলো দিবে, ডিফারেন্ট কালার চেঞ্জ হবে আর কি, ওইটাকে বলতেছে অপটিক্যালি ভেরিয়েবল ইঙ্ক। আপনি ইঙ্কটা ভেরিয়েবল, আপনার কালারটা যখন আপনি এরকম করলে যেরকম কালার দেখা যাবে, আপনি ঘুরাইলে অন্যরকম কালার দেখা যাবে। 8 নম্বর হলো সিরিয়াল নাম্বার। আপনার টাকা কিন্তু সিরিয়াল নাম্বার আছে, সিরিয়াল নাম্বার একটা সিকিউরিটি মেজার হিসেবে কাজ করে। জেনুইনিটি অবশ্যই সিরিয়াল নাম্বার থাকবে, সিরিয়াল নাম্বার ছাড়া টাকা হয় না। তো এই আটটা জিনিস দেখে আপনি বুঝতে পারবেন যে টাকার এই টাকাটা জেনুইন নোট। তো এখানে দুই একটা টার্ম হয়তো কনফিউজিং হতে পারে, বাট আপনি যখন একটা টাকা নিবেন, টাকা নিয়ে যখন এটা প্র্যাকটিক্যালি দেখবেন, অথবা আমি এখানে আনতে পারতাম যে একটা আমরা টাকার ছবি দিয়ে টানা টেনে বলা থাকে যে ওইটা ওইটা ইন্ডিকেট করা হচ্ছে, ওইটা ইন্ডিকেট করা হচ্ছে। সো ওইভাবে আপনি শিখতে পারেন, আপনি গুগল করেও শিখতে পারেন যদি আপনি এই পড়াটা না বুঝেন আর কি। ঠিক আছে, সো এই হলো 8টা আমার সিকিউরিটি মেজার। এই জিনিসগুলো আমি দেখলেন বুঝতে পারবো এগুলো আমার জেনুইন নোট, আর এগুলো যদি শর্টেজ থাকে তাহলে আমি বুঝবো যে এটা আমার জেনুইন নোট না। তো এখানে চলে যাচ্ছে প্রসেস অফ সেন্ডিং টর্ন নোট, ডাটি নোট, বাংলাদেশ ব্যাংক। এটা না আমি খুব সিম্পলি পড়াই, হ্যাঁ, এটা আপনি গল্পের মতো করে মনে রাখেন। আপনার দেখবেন প্রত্যেকটা ব্যাংকেরই ব্রাঞ্চে আপনার ক্যাশ কাউন্টারে একটা পার্টে লেখা থাকে যেখানে ছিঁড়া ফাটা নোট জমা গ্রহণ করা হয়। তো জমা গ্রহণ করা হয়, এখানে কোশ্চেনটা হলো ওইটা যে আমার প্রত্যেকটা ব্যাংক কি করে, এগুলো তো আপনি বাছাই করে সর্ট আউট করে কি করে বাংলাদেশ ব্যাংকে পাঠায়, বাংলাদেশ ব্যাংক থেকে ভালো নোট নিয়ে আসে। তো এটা প্রসেসটা কি, এটা এখানে আপনাকে কোশ্চেন করা হয়েছে যে প্রসেস অফ সেন্ডিং টর্ন ডার্টি নোট টু বাংলাদেশ ব্যাংক, যে একটা ব্যাংকের ব্রাঞ্চ কিভাবে কি প্রসেস ফলো করে আপনার এই নোটগুলাকে বাংলাদেশ ব্যাংকে পাঠায়। সো এটার প্রসেসটা, তো এটা প্রসেসটা আপনি গল্পের মতো মনে রাখেন। আমি শুরুতে কি করি, আমি কাস্টমারের কাছ থেকে এগুলো কালেক্ট করি। ঠিক আছে, কালেক্ট করে কি করি, আমি শুরুতে সর্ট করি, হ্যাঁ, 5 টাকার নোট আলাদা রাখি, 6 টাকার নোট আলাদা রাখি, সরি 10 টাকার নোট আলাদা করি, এইভাবে সর্ট আউট করি। সর্ট আউট করে কি করি, আমার মেসেঞ্জার দিয়ে বাংলাদেশ ব্যাংকে পাঠাই। ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক কি করে এগুলো আমাকে কি করে, আমাকে স্ক্রুটিনাইজ করে আসলে ঠিক আছে কিনা, সে আমার সমপরিমাণ টাকা ফেরত দিবে কিনা স্ক্রুটিনাইজ করি। স্ক্রুটিনাইজ করার পরে সে কি করে, এগুলো আমাকে কি করে, আমাকে হয়তো ফোন কল করে অথবা জানায় যে ঠিক আছে তোমার টাকা নিয়ে যাও। সো তখন আমি কি করি, বাংলাদেশ ব্যাংক থেকে টাকা এনে আমি কাস্টমারকে পে করে দিই। সো এই জিনিসগুলো কিন্তু এখানে বলা হবে যে কমার্শিয়াল ব্যাংক কি করে, যে আমার কি করে কালেক্ট করে। প্রথম কথা হলো কালেক্ট করে, ডাটি নোট কালেক্ট করে, কার কাছ থেকে কালেক্ট করে, কাস্টমার কাছ থেকে কালেক্ট করে। 2 নম্বর হলো সর্ট করে এবং কাউন্ট করে কি করে এগুলো প্যাকেট করে কোথায় বাংলাদেশ ব্যাংকে পাঠায়। বাংলাদেশ ব্যাংক কি করে, আমার বাংলাদেশ ব্যাংক কি করে এগুলো চেক করে কি করে সে নতুন নোট ইস্যু করে। শেষ, সিম্পল প্রসেস, কঠিন কিছুই না। আপনি সিম্পলি মনে রাখবেন, সিম্পলি বোঝার চেষ্টা করবেন। সো আমরা চলে যাচ্ছি লজ এন্ড প্র্যাকটিস ইন জেনারেল ব্যাংকিং এর আজকের ক্লাসের মডিউল সি তে আমরা শিখবো কি ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি রিলেটেড ল। আমরা সবাই জানি একটা ব্যাংকিং ব্যবসা করতে গিয়ে সে অনেকগুলো অ্যাক্টিভিটি করে থাকে, তাই না? সে মানুষের কাছ থেকে টাকা ধার নিচ্ছে ডিপোজিটের মাধ্যমে, তারপরে সে লোন দিচ্ছে, এটা বিভিন্ন লোনের মডিউল ফলো করে, পাশাপাশি যে কমিশন ব্যবসা করতেছে। তো এই যে অ্যাক্টিভিটি গুলো করতেছে ওইটার সাথে কিছু আইন জড়িত আছে। ঠিক আছে, সো এই জিনিসগুলো এখানে শিখবো। প্রথম হলো অথরাইজ ডিলার 1900, সরি এটা আমাদের 96 বিপিএ 96 ব্যাংকিং প্রফেশনাল এক্সাম 96 এ আসছিল অথরাইজ ডিলার। সো এটা নরমালি টিকা আকারে আসে অথবা ডেফিনেশন আকারে আসে আর কি। ঠিক আছে, অথরাইজ ডিলার নিয়ে তুমি একটা টিকা লেখো, এইভাবে আসতে পারে। সো অথরাইজ ডিলার কারা, অথরাইজ ডিলার জিনিসটা কি? অথরাইজ ডিলার হইলো একটা, মানে অথরাইজ ডিলার হইলো বাংলাদেশ ব্যাংকের এপ্রুভড, মানে ব্যাংক অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, লিজিং কোম্পানি হতে পারে। ঠিক আছে, আমি আবারও বলতেছি, অথরাইজ ডিলার হইলো বাংলাদেশ ব্যাংকের এপ্রুভড, হ্যাঁ, এপ্রুভড ব্যাংক অথবা লিজিং কোম্পানি হতে পারে, যে যারা কি করবে আমার কি করবে ফরেন কারেন্সি নিয়ে ডিল করতে পারবে। ঠিক আছে, ফরেন কারেন্সি নিয়ে ডিল করতে পারবে। সো অথরাইজ ডিলার হলো এটা। সো সবই তো বাংলাদেশে যতগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, আমার আমার সবাই কিন্তু অথরাইজ ডিলারের সব, সরি লিজিং কোম্পানি না, মানে বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে সবাই কিন্তু অথরাইজ ডিলারের লাইসেন্স আছে, সবারই অথরাইজ ডিলারের লাইসেন্স আছে। তার যদি সবগুলো ব্যাংকের যদি অথরাইজ ডিলার, কোনো ব্যাংকের যদি অথরাইজ ডিলারের লাইসেন্স না থাকে, সে কিন্তু ফরেন কারেন্সি নিয়ে কাজ করতে পারবে না। তো যেহেতু সব ব্যাংকই ফরেন কারেন্সি নিয়ে কাজ করে, লিজিং কোম্পানি না, ব্যাংকগুলা, সব ব্যাংক যেহেতু আমার ফরেন কারেন্সি নিয়ে কাজ করতে পারে, সে এক্সপোর্ট ইম্পোর্টে জড়িত, সে আমার ফরেন কারেন্সি অ্যাকাউন্ট খুলতে পারে,
হ্যাঁ, সো এক্সপোর্ট প্রসিড আনতে পারে এবং এক্সপোর্ট প্রসিড সে পে করতে পারে, ব্যাক টু ব্যাক এলসির পেমেন্ট দিতে পারে। সো সবগুলো ব্যাংকের অথরাইজড ডিলার লাইসেন্স আছে। হ্যাঁ, সো এটা একটা জিনিস। আরেকটা জিনিস মনে রাখেন, এখানে হলো শুধু অথরাইজড ডিলার হলো ব্যাংকগুলা, তার সাথে সাথে আবার ব্রাঞ্চেরও কি করতে হয়, অথরাইজ কোনো একটা ব্যাংক অথরাইজড ডিলারের লাইসেন্স নিল, যার মাধ্যমে সে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সাথে জড়িত হইতে পারতেছে। তো ওই ব্যাংকের কয়টা ব্রাঞ্চ ওই এই কাজের সাথে জড়িত হইতে পারবে, ওইটা কিন্তু আবার সেপারেট লাইসেন্সের দরকার হয়, ব্রাঞ্চ এপ্রুভালের দরকার হয়। একটা ব্যাংকের যদি 100টা ব্রাঞ্চ থাকে, 100টা ব্রাঞ্চই আমার কি করতে পারে না, ফরেন এক্সচেঞ্জ নিয়ে কাজ করতে পারে না, ফরেন কারেন্সি নিয়ে কাজ করতে পারে না। তার কিন্তু আলাদা সেপারেট এপ্রুভাল দরকার হয় ব্রাঞ্চের জন্য, যে সে 50টা ব্রাঞ্চ হলো এডি ব্রাঞ্চ। হ্যাঁ, আমরা এডি ব্রাঞ্চ নামে সবাই চিনি, যে এডি ব্রাঞ্চ কয়টা, 50টা, 30টা, 20টা। সো এডি ব্রাঞ্চ গুলা ফরেন এক্সচেঞ্জ নিয়ে কাজ করতে পারে, এডি ব্রাঞ্চের বাইরে অন্য ব্রাঞ্চ গুলা কিন্তু কাজ করতে পারে না। তো এবার সেই ফাংশন, আমার এডির ফাংশন গুলো কি কি, ওরা কি করতে পারে, ফরেন কারেন্সি বাই সেল করতে পারে, আপনি সহজে মনে রাখেন। ঠিক আছে, ফরেন কারেন্সি বাই সেল করতে পারে, গ্যারান্টি দিতে পারে, এলসি ওপেন করতে পারে, এই কাজগুলো করতে পারে আমার এডি ব্রাঞ্চ অথবা এডি ব্যাংক। তারপর রিকোয়ারমেন্ট গুলো কি কি, আমার এডি হওয়ার জন্য কি করতে হয়, বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স দরকার হয়, এটা অলরেডি পড়ে ফেলছি, যে অলরেডি আমার লাইসেন্স দরকার হয়। টাইপ অফ এডি, এডিকে আমি দুই ক্যাটাগরিতে ভাগ করতে পারতেছি, যে আমার এডি টাইপ এ এবং বি। এই টাইপের এডি কারা, আপনি সহজে মনে রাখেন, এই টাইপের এডি হলো তারা যারা সব কাজ করতে পারে, সহজ কথায়, যে ফরেন কারেন্সি রিলেটেড সব কাজ, কোনো বাইন্ডিংস থাকবে না, অল টাইপস অফ ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশন করতে পারে যারা, ওরা হবে টাইপ এ এর পার্ট। টাইপ বি এর পার্ট হবে ওরা লিমিটেড কিছু কাজ করতে পারে, ফরেন এক্সচেঞ্জ ট্রানজাকশনের লিমিটেড কিছু কাজ করতে পারে, ওইটা হলো টাইপ বি টাইপের এডি। 5 নম্বরে এটা ইম্পর্টেন্ট কেন একটা ইকোনমির জন্য, আমি একটা ইকোনমিকে বুস্ট আপ করার জন্য, অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য, এক্সপোর্ট ইম্পোর্টকে স্মুথ রাখার জন্য আমার এটি অবশ্যই দরকার। ব্যাংকের বাইরে আসলে ফরেন এক্সচেঞ্জ সম্ভব না। এবার আসি তাহলে ফরেন এক্সচেঞ্জটা কি, আমরা ফরেন এক্সচেঞ্জ নিয়ে তো এটা আমরা আমরা শুনি নাই, এরকম কেউ নাই। তাহলে ফরেন এক্সচেঞ্জটা কি? তো ফরেন এক্সচেঞ্জের মূল কথা হলো আমি কারেন্সি বাই সেল করা, আমি আবারও বলতেছি ফরেন কারেন্সি বাই সেল করা। আমি সহজ করে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু সহজ করে বলে দিচ্ছি। হ্যাঁ, ফরেন এক্সচেঞ্জের মূল এটা টিকা আকারে আসতে পারে, যে ফরেন এক্সচেঞ্জের মূল কথা হলো ফরেন এক্সচেঞ্জ ইজ রেফার টু দ্য কারেন্সি অফ এ কান্ট্রি আদার দেন ওন। আমি টাকা, আমার কারেন্সি, আমি বাংলাদেশে বাস করি, আমার আমার দেশ হলো বাংলাদেশ, বাংলাদেশের কারেন্সি হলো টাকা, টাকার বাইরে যে কারেন্সি গুলো আছে সবই হলো ফরেন এক্সচেঞ্জ। ঠিক আছে, টাকার বাইরে যে কারেন্সি গুলো আছে সবগুলো হলো ফরেন এক্সচেঞ্জ, ডলার হইতে পারে, রুপি হইতে পারে, ইউরো হইতে পারে। সো এটা হলো ফরেন এক্সচেঞ্জ। ইট ইনক্লুড ফরেন ব্যাংক নোট, কয়েন, সিকিউরিটি এন্ড ইলেকট্রনিক মানি ট্রান্সফার। এটাতে শুধু যে আমার ফরেন কারেন্সি শুধু টাকাতে হবে তা না, সরি মানে মানিতে হবে তা না, এটা ব্যাংক নোট হইতে পারে, কয়েন হইতে পারে, সিকিউরিটি হইতে পারে। সিকিউরিটি মানে ব্যাংক গ্যারান্টি, এলসি গুলারে মিন করতেছে। ইলেকট্রনিক মানি ট্রান্সফার হইতে পারে, আমার ইলেকট্রনিক ফর্মে যদি আমি কোনো ডলার আমি অ্যাকাউন্ট মেনটেন করে থাকি, ওইটাকে আমি ফরেন এক্সচেঞ্জ বলবো, ওইটাকে আমি ফরেন এক্সচেঞ্জ বলবো। এবার হচ্ছে এক্সপোর্ট। এক্সপোর্ট কি, এক্সপোর্টের ডেফিনেশন কি? সো এটা এটা খুব 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 আমরা শুনি না, এরকম কেউ নাই, বাট আমাকে ডেফিনেশন লিখতে গেলে আমরা হয়তো বেশি লিখতে পারি না, এটা আমাদের জন্য একটা প্রবলেম। সো আমরা এখানে আজকের ক্লাসের পর আপনি অবশ্যই বেশি লিখতে পারবেন, আমি টেকনিক শিখে দিচ্ছি। এক্সপোর্ট হলো, আমি যখন আমি ধরেন এক্সপোর্টের আগে আমি একটু পেছনে চলে যাই, একটু শুরু থেকে শুরু বলি আর কি। আমি যখন বাজারে যাই কোনো কিছু কেনাকাটা করি, হ্যাঁ, আমি কিনে বাসায় নিয়ে আসলাম। সো এটা কিন্তু মানে আমি কি করতেছি, কেনাকাটা করতেছি, কিনতেছি আর কি। হ্যাঁ, সো বিক্রেতার ভিউ পয়েন্ট থেকে কি করতেছে, আমি আমি কি করতেছি, বিক্রেতা কি, ধরেন আগুরার মালিক কি করতেছে, আগুরার মালিক আপনার কাছে পণ্য বিক্রি করতেছে। ঠিক আছে, আপনি পণ্য বিক্রি করতেছে। সো এটা যখন দেশের ভিতরে থাকে তখন কিন্তু এটা আমি বিক্রি বলতেছি, ক্রয় বিক্রয় বলতেছি। বাট আমি দেশের বাউন্ডারির ভিতরে যদি কোনো কিছু বিক্রি করি, আমি ধরেন গার্মেন্টস প্রোডাক্ট আমেরিকাতে বিক্রি করলাম, সো আমি যখন দেশের বাউন্ডারির বাইরে কোনো কিছু বিক্রি করবো, ওইটাকে এক্সপোর্ট বলতেছি, ওইটাকে এক্সপোর্ট বলতেছি। তো সেন্ডিং অফ গুড ফিজিক্যাল আর নন ফিজিক্যাল বোথ ফ্রম বাংলাদেশ টু প্লেস আউটসাইড বাংলাদেশ, আমার আমার ও নিজের কান্ট্রি থেকে আমি যদি কোনো দেশের বাইরে কান্ট্রিতে কোনো কিছু বিক্রি করি, শুধু বিক্রি করলে তো হবে না, আমি ওই প্রোডাক্টকে বাইরে কান্ট্রিতে যদি পাঠাই দিই, শিপমেন্ট করি, এটা এটা আমার শিপের মাধ্যমে যেতে পারে, এয়ারের মাধ্যমে যেতে পারে, ট্রাকের মাধ্যমে যেতে পারে, আমি যদি দেশের বাইরে যদি পাঠাই দিই, ওটাকে আমি এক্সপোর্ট বলবো। ঠিক আছে, এটা কি করে, প্রোভাইড সার্ভিস বাই পার্সন রেসিডেন্ট ইন বাংলাদেশ। আচ্ছা, তো এটা এটার মূল কথা হলো এক্সপোর্ট। এক্সপোর্ট মানে আমি দেশের বাউন্ডারির বাইরে যদি কোনো কিছু সেল করি। ইম্পোর্ট কি, তার উল্টাটা, আমি যদি দেশের বাউন্ডারির বাইরে থেকে কোনো কিছু আমদানি করি, কিনে নিয়ে আসি, এটা সার্ভিস হতে পারে, ফিজিক্যাল গুড হতে পারে, নন ফিজিক্যাল গুড হতে পারে, ওটাকে আমি ইম্পোর্ট বলবো, ইম্পোর্ট বলবো। এবার সে মানি মানি লন্ডারিং। সো মানি লন্ডারিং এর ডেফিনেশন কি? সো মানি লন্ডারিং এর ডেফিনেশন কি, মানি লন্ডারিং কিন্তু বাংলাদেশে মানি লন্ডারিং অ্যাক্ট 1912, 1912 সালে, সরি 2012 সালের মানি লন্ডারিং অ্যাক্টের বলে কিন্তু বাংলাদেশ পরিচালিত হচ্ছে। মানি লন্ডারিং বিএফআইও পরিচালিত হচ্ছে, এবং মানি লন্ডারিং অ্যাক্টিভিটি গুলোকে মনিটর করা হয়। সো মানি লন্ডারিং জিনিসটা কি, ডেফিনেশন কি? মানি লন্ডারিং এর মূল কথা হলো, আমি যদি অবৈধ উপায়ে উপার্জিত অর্থ, আমি আবারও বলতেছি, অবৈধ উপায়ে উপার্জিত অর্থ আমি যদি বৈধ পথে নিয়ে আসার জন্য যে মেকানিজমটা, ওইটাই মানি লন্ডারিং।
ঠিক আছে, আমি আর্ন করতেছি অবৈধ পথে, ওইটাকে আমি বৈধ করার জন্য আমি প্লেসমেন্ট করতেছি, লেয়ারিং করতেছি, ইন্টিগ্রেশন করতেছি, তিনটা জিনিস। আমি তিনটা মেথডে, এখানে মেথডের ভিতরে আমার এখানে এই তিনটা কথা নাই, কিন্তু আপনি একটু মনে রাখেন যে আমি প্লেসমেন্ট করতেছি, লেয়ারিং করতেছি, ইন্টিগ্রেশন করতেছি। আমি খারাপ পথে আমি ধরেন ঘুষ খাইলাম, ওই ঘুষের টাকাটা আমি প্লেসমেন্ট করতেছি, মানে হলো আমি ব্যাংকে একটা অ্যাকাউন্টে জমা রাখলাম। তারপর আমি লেয়ারিং করতেছি বলে আমার অ্যাকাউন্ট থেকে আমার ওয়াইফের অ্যাকাউন্টে নিলাম, ওয়াইফের অ্যাকাউন্টে নেওয়ার পরে আমি কি করতেছি, ইন্টিগ্রেশন করতেছি, লাস্টের স্টেজেরও ইন্টিগ্রেশন করতেছি। আমি ওয়াইফের অ্যাকাউন্ট থেকে নিয়ে একটা কি করলাম, ফ্ল্যাট কিনে ফেললাম। তার মানে আমার রেগুলার এটা বৈধ হয়ে গেল। এই যে আমি তিনটা প্রসেসে, প্লেসমেন্ট, লেয়ারিং, ইন্টিগ্রেশন, এই তিনটা মেকানিজম অ্যাপ্লাই করি, তিনটা মেথডে আমি কি করলাম, অবৈধ টাকাকে যে বৈধ করে ফেললাম, ওইটা হলো মানি লন্ডারিং। এর কনসিকুয়েন্সটা কি? কনসিকুয়েন্সটা হলো মানি লন্ডারিং যদি কোনো একটা দেশ অ্যালাউ করে, তখন কিন্তু ওইখানে ক্রাইমের পরিমাণ বেড়ে যায়। ঘুষখোর যদি বেশি ঘুষ ঘুষের টাকা নিয়ে যদি সে বৈধ করতে পারে টাকাটা, ল এনফোর্সমেন্ট এজেন্সি যদি তাকে না জিজ্ঞাসা করে, তখন কিন্তু সে প্রশ্রয় পায় আরো বেশি খারাপ কাজ করার জন্য। ঠিক আছে, সো এটা হলো আমার কনসিকুয়েন্স। ইম্পর্টেন্ট কেন এটা প্রিভেন্ট করা, আমার সোসাইটিকে বাঁচানোর জন্য, সমাজকে বাঁচানোর জন্য, দেশকে টিকে রাখার জন্য মানি লন্ডারিং প্রিভেন্ট করা আমার খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে সাথে প্রত্যেকটা ব্যাংকে মানি লন্ডারিং এ সতর্ক থাকা লাগবে কেন? এটাকে রেগুলেটরি কমপ্লায়েন্স, বাংলাদেশ ব্যাংক আপনাকে কিন্তু পেনাল্টি করবে যদি আপনার থ্রুতে, কোনো ব্যাংকের থ্রুতে যদি খারাপ টাকা বৈধ হয়, বাংলাদেশ ব্যাংক কিন্তু তাকে পেনাল্টি ইম্পোজ করবে। সাসপিশিয়াস ট্রানজাকশন কি? সাসপিশিয়াস মানে কি? সন্দেহজনক। আপনি সহজে মনে করেন যে আপনার যদি সন্দেহ হয়, তো আপনার একটা ট্রানজাকশন কখন সন্দেহ হবে? কোনো ব্যক্তির ধরেন সে টিচার, স্কুল টিচার, তার অ্যাকাউন্টে যদি কোটি কোটি টাকা লেনদেন হয়, আপনার কাছে সন্দেহ হইতে পারে, তাই না? সো ইট সোর্স অফ ইনকাম একটা ব্যাপার, যে সে কাজ করে একটা, কিন্তু তার অ্যাকাউন্টে বেশি ট্রানজাকশন হচ্ছে। সো এটা কিন্তু একটা সাসপিশিয়াস ট্রানজাকশনের ভিতরে পড়বে। তো সন্দেহ অনেক কারণে হইতে পারে, ঠিক আছে, সন্দেহ অনেক কারণে হইতে পারে। মেইন জিনিস হলো এটা, যে আমি যদি মনে হয় যে তার তার পেশার সাথে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের সাথে তার অ্যামাউন্ট, ট্রানজাকশন অ্যামাউন্টটা যাচ্ছে না, ওইটা হলো আমার সাসপিশন ট্রানজাকশন। আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। আমি যখন ঢাকা ইউনিভার্সিটি ছিলাম, তো আমি একবার ঢাকা ইউনিভার্সিটি টিসি জনতা ব্যাংকের ব্রাঞ্চে ফি জমা দিতে গেছিলাম। তো যাওয়ার পরে ম্যানেজারের রুমে কোনো কারণে, আমার এক পরিচিত ছিল, ম্যানেজার রুমে বসেছিলাম। তো ম্যানেজারের রুমে দেখলাম যে এক কাস্টমারকে নিয়ে মানে একটু একটু মানে অনেকটা জেরা করতেছে আর কি, ওকে ইনভেস্টিগেট করতেছে। কারণ হলো ওই 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 কাস্টমারের অ্যাকাউন্টে, ওই ও স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, একটা মেয়ে। তো ওর অ্যাকাউন্টে প্রতি মাসেই ধরেন 15-20 লাখ টাকা আসে এবং বের হয়। সো ম্যানেজার জানতে চাচ্ছে যে আপনি তো একজন স্টুডেন্ট, সো আপনি যে স্টুডেন্ট হওয়ার পরেও আপনার অ্যাকাউন্টে এত টাকা কেন ট্রানজাকশন হচ্ছে? তো এই যে ম্যানেজার জানতে চাইলো কাস্টমারের যে তার অ্যাকাউন্টে কেন ট্রানজাকশন হচ্ছে স্টুডেন্ট হওয়ার পরেও। সো এটাই মানে কিন্তু, তার মানে ওইখানে ওইটা কিন্তু সাসপিশিয়াস, তার কাছে সন্দেহ হয়েছে, ওই ম্যানেজারের কাছে সন্দেহ হয়েছে যে আমার একজন ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট, তার অ্যাকাউন্টে কেন 15-20 লাখ টাকা আসবে যাবে। ঠিক আছে, সো এটা হলো সাসপিশিয়াস ট্রানজাকশন একটা রিয়েল লাইফ এক্সাম্পল। সো এভাবে কিন্তু ব্যাংকগুলো প্রিভেন্ট করতে পারে, মানি লন্ডারিং প্রিভেন্ট করতে পারে। রিপোর্টিং এজেন্সি, সো রিপোর্টিং এজেন্সি কারা? মানি লন্ডারিং, যে এই যে আমি বলতেছি, মানি লন্ডারিং মানে হলো অবৈধ উপায়ে উপার্জিত টাকা বৈধ চ্যানেলে আনার জন্য। তো এখানে কিন্তু অনেকগুলো এজেন্সি জড়িত, অনেকগুলো পক্ষ জড়িত, যারা কি করতে, যাদের থ্রুতে কি হয় টাকাটা বৈধ হয়, ওরাই হলো রিপোর্টিং এজেন্সি। তো ব্যাংকের নাম আমরা সবাই জানি, ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। মানুষ টাকা উপার্জন করে হয় ব্যাংকে রাখে অথবা লিজিং কোম্পানিতে রাখে। সো এটা, ওরা তো রিপোর্টিং এজেন্সি, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আরেকটা হইতে পারে স্টক ডিলার, স্টক ব্রোকার হইতে পারে। আমরা যারা ক্যাপিটাল মার্কেটে কাজ করি, স্টক শেয়ার ব্যবসা করি, তো শেয়ার ব্যবসা, যারা শেয়ারেও কিন্তু আমি কি করতে পারি, আমি বি অ্যাকাউন্টে কিন্তু আমি অবৈধ টাকা ঢুকাইতে পারি, তাই না? তো ওরাও কিন্তু একটা রিপোর্টিং এজেন্সি, ওরা কিন্তু বিএফআইইউ তে, বাংলাদেশ ব্যাংকের যে ডিপার্টমেন্ট আছে মানি লন্ডারিং এর জন্য, বিএফআইইউ তে রিপোর্ট করতে পারে যে আমার ব্রোকারের যে বিও অ্যাকাউন্ট যে আছে, ওইখানে কিন্তু একজন শিক্ষক অথবা একজন একজন নর্মাল চাকরি করে, ওর অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে। 3 নাম্বার হলো কোঅপারেটিভ সোসাইটি, এই যে এনজিও গুলো যে আছে, এনজিও যারা আছে, এনজিও তে কিন্তু মানুষের টাকা ঢোকে, তাই না? এনজিও তে টাকা ঢোকে, তো এনজিওর মালিকও কি করতে পারে, বা এনজিওর ম্যানেজারও কি করতে পারে, আমার রিপোর্ট করতে পারে বাংলাদেশ ব্যাংকের বিএফআইতে। তারপর রিয়েল এস্টেট, আমার কোনো রিয়েল এস্টেট, বাংলাদেশে ধরেন অ্যাসেট, বড় বড় রিয়েল এস্টেট কোম্পানিগুলোতে কিন্তু অবৈধ টাকা প্রচুর ঢুকতেছে, আমরা এপারেন্টলি জানি। কিন্তু ওরা যদি রিপোর্ট না করে, ইনভেস্টিগেশন না হয়, তাহলে তো আসলে ওগুলো অবৈধ না। লয়ার এবং নোটারি, তো আমরা নোটারি এবং লয়ারের কাছে কিন্তু এগুলো ধরা পড়ে। সো ওরা ওরা করতে পারে। সো এই হলো রিপোর্টিং এজেন্সি। আমার নামগুলো শিখলাম যে কারা কারা রিপোর্টিং এজেন্সির ভিতর পড়ে। এটা না, আমার এক সময় আমার সন্দেহ ছিল, আমার একটা ধারণা ছিল শুধু ব্যাংক এবং লিজিং কোম্পানি মনে হয় রিপোর্টিং এজেন্সি, তার বাইরে যে ব্রোকারেজ আছে, হ্যাঁ, রিয়েল এস্টেট কোম্পানি আছে, ওইটা আমি জানতাম না। সো আপনিও জানতেন, ওরাও আছে। তো ওদের রেসপন্সিবিলিটি গুলো কি কি, মানি লন্ডারিং প্রিভেন্ট করার জন্য রিপোর্টিং এজেন্সি গুলোর রেসপন্সিবিলিটি কি, দায়িত্ব কি?
ওরা কি করবে, আইডেন্টিফাই সাসপিসিয়াস অ্যাক্টিভিটি, শুরুতে তাদেরকে আইডেন্টিফাই করা লাগবে। আর আর সব প্রসেস না আপনি সহজে মনে রাখবেন, প্রসেসটা সহজে মনে রাখবেন, কারণ প্রসেসের কোশ্চেন আপনি পারবেন না এটা হইতেই পারে না। প্রসেস মানে আপনি জিনিসটা যদি জানেন যে এই জিনিসটা এইভাবে হয়, হ্যাঁ, ধরেন আপনি কি করেন, আপনি ধরেন সকালবেলা আপনি কি করেন যে সকালবেলা আপনি নাস্তা রেডি করবেন, তো নাস্তা রেডি করবেন মানে কি, আপনি ধরেন নাস্তার জন্য আপনি পরোটা ডিম ভাজি করবেন, ডিম আপনি ফ্রিজ থেকে নিলেন, ডিম আপনি মানে তেলে দিলেন, ভাজি হইলো বা টেবিলে নিলেন, ডিম হয়ে গেল, নাস্তা হয়ে গেল। তো এই আপনি তো জানেন জিনিসটা, তাই না? তো রিপোর্টিং এজেন্সির কাজটা তো আপনি জানেন যে ওরা কি করবে, শুরুতে সে আইডেন্টিফাই করবে সাসপিসিয়াস, সে শুরুতে কি করবে, আইডেন্টিফাই করবে যে এই ট্রানজাকশন আমার কাছে সন্দেহ মনে হচ্ছে। আইডেন্টিফাই করার পরে সে কি করবে, এগুলো রেকর্ড করবে, রেকর্ড করে আমার বিহেভিতে জানাবে, জানানোর পরে ইনভেস্টিগেশন হবে। আলটিমেটলি তো এটাই, তাই না? সে শুরুতে কি করবে, কাস্টমারের সাথে কথা বলবে, সন্দেহ হলে কাস্টমারের সাথে কথা বলবে, তোমার ট্রানজাকশনটা কেন হচ্ছে, এত বড় ট্রানজাকশন তুমি কেন করতেছো, সন্তুষ্ট না হলে তুমি বাংলাদেশ ব্যাংকে জানাবা। সো এটাই তো প্রসেস। সো আমি শুরুতে আইডেন্টিফাই করবো, তারপর রিপোর্ট প্রম্পটলি রিপোর্ট করবো, মেনটেন রেকর্ড, আমি রিপোর্ট করার পরে রেকর্ড মেনটেন করবো। সে টাকাটা জমা রাখছে, যে জমার প্রপার ডকুমেন্টেশন নিব, সে টাকা জমা রাখছে, সে যদি বলে আমি জমি বিক্রি করে আনছি, তাকে বলবো তুমি জমি বিক্রি একটা দলিল দাও আমাকে। তো এটা হলো রেকর্ড মেনটেন করা। 5 নাম্বার হলো প্রোভাইড ট্রেনিং। আমি আমি এটা ধরার জন্য তো আমার ট্রেনিং লাগবে এমপ্লয়ীদের। আমি যদি ব্যাংক চালাই, আমি ব্রাঞ্চ ম্যানেজার, আমার ডেস্ক অফিসের যদি আমি ডেস্ক অফিসের লেভেলে যদি আমি ট্রেনিং না দিই মানি লন্ডারিং এ, সে তো বুঝবেই না এটা মানি লন্ডারিং। ঠিক আছে? সো আমার ক্যাশ অফিসার বা ডেস্ক লেভেলে কিন্তু আমি যে এফডিআর ওপেনিং এ যে আছে, তারা এখানে যে আমার বড় বড় এফডিআর হইলে যে আমি খুশি হয়ে যাবো তা না, তাকে ট্রেনিং দেওয়া লাগবে যে এখানে অবৈধ টাকা আসতেছে কিনা। 6 নাম্বার হলো ইমপ্লিমেন্ট কমপ্লায়েন্স প্রোগ্রাম। আমাকে কিন্তু কমপ্লায়েন্স প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করা লাগবে, কমপ্লায়েন্ট থাকা লাগবে বাংলাদেশ ব্যাংকের। তো এই ছিল আমার, আমি এই প্রসেসে আমি কি করতে পারি, মানি লন্ডারিং ইমপ্লিমেন্ট করতে পারি, রিপোর্ট করতে পারি, প্রিটিকেট অফেন্স। সো আমার প্রিটিকেট অফেন্স এবং আমার, সো এখন আমরা চলে যাচ্ছি প্রিটিকেট অফেন্স, যে খারাপ কাজ কোনগুলা। প্রিডিকেট অফেন্স আর টেরোরিজম অ্যাক্টিভিটি, সো দুইটার ভিতরে একটা ডিফারেন্স আছে। ঠিক আছে? টেরোরিজম অ্যাক্টিভিটি এবং প্রিডিকেট অফেন্স, এই জিনিসটা আমি আপনাদের সহজ করে দিব আপনাদেরকে। দুইটাই খারাপ কাজ। প্রিডিকেট প্রিডিকেট অফেন্সও খারাপ কাজ, টেরোরিস্ট অ্যাক্টিভিটিও খারাপ কাজ, কিন্তু দুইটার ভিতরে একটু একটু সূক্ষ্ম ডিফারেন্স আছে। হ্যাঁ, তো প্রিডিকেট অফেন্স হলো আমার ঘোষ খাওয়া, ড্রাগ ট্রাফিকিং, আমি ড্রাগের ব্যবসা করা, ফ্রড ফরজারি করা, হ্যাঁ, আমার সাইবার ক্রাইম ম্যানেজ করা, আমি সাইবার ক্রাইমের মাধ্যমে আমি আরেকজনের অ্যাকাউন্টের টাকা নিয়ে আসছি, টেরোরিস্ট ফাইন্যান্সিং করা, ইনসাইডার ট্রেডিং করা, শেয়ার মার্কেটে কিন্তু আমার প্রিডিকেট অফেন্স আছে। আমি একটা কোম্পানির সিএফও, আমি জানি যে এই কোম্পানির পরবর্তী কোয়ার্টারে ভালো আর্নিং আসবে, সো আমি যদি আমার কোডের শেয়ার কিনি, এটা কিন্তু আমার ইনসাইডের ইনফরমেশন, সো আমি কিন্তু ভায়োলেট করতেছিল, ওইটা কিন্তু মানি লন্ডারিং এর ভিতরে পড়বে। সো এই জিনিসগুলো আমার প্রিডিকেট অফেন্স, সো কারো কোনো কনফিউশন নাই জানি। সো প্রিডিকেট অফেন্স হলো খারাপ কাজ, খারাপ কাজের ভিতরে এইগুলো পড়বে। হ্যাঁ, সো টেরোরিজম অ্যাক্টিভিটি কোনগুলা, টেরোরিজম অ্যাক্টিভিটি হলো মানুষের জীবনকে হুমকির ভিতরে রেখে, আমি আরেকটু সহজ করে বলি যে আমি প্রিডিকেট অফেন্স কোনগুলো পড়ছি, যে খারাপ কাজ, ঘোষ খাওয়া, এখানে কিন্তু মানুষের ভয়ভীতি দেখায় আমি কাজ করতেছি না। হ্যাঁ, আমি করাপশন, ঘোষ খাওয়া, ড্রাগ ট্রাফিকিং, আমি ড্রাগের ব্যবসা করলে, ফ্রড ফরজারি করলে, সাইবার ক্রাইম করলে, টেরোরিস্ট ফাইন্যান্সিং করলে, ইনসাইডার ট্রেডিং করলে, এগুলো কিন্তু মানুষের জীবনকে হুমকির মধ্যে মধ্যে ফেলে আমি কারো কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছি না, পকেট থেকে টাকা নিয়ে নিচ্ছি না, আমি অন্যভাবে নিচ্ছি। হ্যাঁ, অন্যভাবে নিচ্ছি। বাট এই টেরোরিজম অ্যাক্টিভিটি হলো মানুষকে যদি চিন্তাই করা আর কি, আপনি সহজে এক্সাম্পল হলো চিন্তাই করা, আপনি তাকে বলেন যে তুই টাকা না দিলে আমি মেরে ফেলবো, এরকম ওই কাজগুলোকে টেরোরিজম অ্যাক্টিভিটির ভিতরে পড়ে। ঠিক আছে? যে আমার ভায়োলেন্স অর হার্ম এগেনস্ট ইন্ডিভিজুয়াল প্রপার্টি, দ্য গভর্নমেন্ট। হ্যাঁ, আমার তারপর হয় ক্রিয়েটর ফিয়ার, ইন্টিমেট কোর্স, তারপর বুমিং, হাইজেকিং, কিডন্যাপিং। আপনি সহজটা মনে রাখেন, বুঝছেন? আমি একটা সহজ টেকনিক বলে দিই আপনাকে, যে এখানে কোনো একটা টপিকের কোনো একটা পড়ায় যে সবকিছু মনে রাখতে হবে তা না, জটিল জিনিসগুলো মনে রাখতে তা না, আপনার 2-3টা এক্সাম্পল জানলেই তো হইলো। তো টেরোরিজম অ্যাক্টিভিটি কিন্তু এখানে অনেক কিছু বলা আছে, শুধু আপনি লাস্টের পয়েন্ট প্যারাটা দেখেন। এক্সাম্পল অফ টেরোরিজম অ্যাক্টিভিটির ভিতরে পড়ে বুমিং, হাইজেকিং, কিডন্যাপিং। হ্যাঁ, অ্যাসোসিয়েশন। দেখেন, আপনি কিডন্যাপ করা মানে কি, আপনার কিডন্যাপ করা হলো কাউকে ধরে নিয়ে যাওয়া, মুক্তিপণ চাওয়া। সো এইগুলো হলো টেরোরিজম অ্যাক্টিভিটির ভিতরে পড়ে। সো তার আগের দুইটা প্যারার পড়াগুলো কিন্তু একটু কঠিন ছিল, টার্মগুলো কঠিন ছিল। সো আপনি যদি কঠিন মনে রাখতে কষ্ট হয়, আপনি সহজটা দিয়ে মনে রাখেন। আপনার উদ্দেশ্য হলো পরীক্ষার লেখা, তাই না? সো আপনি যদি এক্সাম্পল দিয়েও শুরু করেন অ্যান্সারটা, তাহলে কিন্তু হয়ে যাবে। আপনার সবসময় যদি ডেফিনেশন দিয়ে শুরু করা লাগবে তা না, আপনি এক্সাম্পলটাকে মাথায় রেখে আপনি ডেফিনেশনটা লেখলেন, তারপর আপনি এক্সাম্পল দিলেন, তারপর আপনি গল্পের মতো করে একটা এক্সাম্পল বানাইলেন লম্বা করে, তাহলে কিন্তু পরীক্ষায় পাশ হয়ে যাবে। তো বাংলাদেশ ব্যাংকের পাওয়ার কি টেরোরিজমের ক্ষেত্রে?
ধরেন আপনি হাইজ্যাক করছেন, তো বাংলাদেশ ব্যাংক তো আসলে পুলিশ না, ল এনফোর্সমেন্ট এজেন্সি না, তাই না? আপনি ধরেন ছিনতাই করতেছেন, তো ছিনতাইকারীকে থামানোর জন্য বাংলাদেশ ব্যাংকের পাওয়ারটা কি, বাংলাদেশ ব্যাংকের রোলটা কি? তো ছিনতাই করে তো সে তো বাংলাদেশ ব্যাংক মানে ব্যাংকই টাকা আনবে, তাই না? আমি আবারও বলতেছি, ছিনতাইকারী ছিনতাই করে কিন্তু ব্যাংকেই টাকা রাখে, সে কিন্তু তার বাসায় টাকা রাখে না, যদি বেশি টাকা হয় আর কি। তো তখন ব্যাংকে টাকা আনবে, তাকে যদি আপনার সন্দেহ হয় তখন কিন্তু আপনি ধরে ফেলবেন। ঠিক আছে, যেটা আপনার অলরেডি বাংলাদেশ ব্যাংক সবগুলো ব্যাংকে ইনস্ট্রাকশন দিয়েছে, ছিনতাইকারী তখন তোমার কাছে টাকা আনবে, তুমি যদি সন্দেহ হয় যে সে ছিনতাই করে টাকা আনছে, তুমি আমার কাছে রিপোর্ট করবো। আমি কি করবো, আমি দুদকে রিপোর্ট করবো, দুদক অথবা পুলিশকে রিপোর্ট করবো, পুলিশ ওরে ধরে নিয়ে আসবে। সো এই বাংলাদেশ ব্যাংকের মাঝখানে রোলটা প্লে করে আমার প্রত্যেকটা ব্যাংক এবং ল এনফোর্সমেন্ট এজেন্সি, আমার আমার পুলিশ অথবা দুদকের এবং আবার কমার্শিয়াল ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারের মাঝখানে রোলটা প্লে করে বাংলাদেশ ব্যাংক। ঠিক আছে, মাঝখানে রোলটা প্লে করে বাংলাদেশ ব্যাংক। স্পেসিফিকলি যদি বলি বাংলাদেশ ব্যাংকের পাওয়ার কি, সে মনিটর এবং ইনভেস্টিগেট করতে পারে আমার খারাপ কাজের, মনিটর এবং ইনভেস্টিগেট করে, ফ্রিজ এন্ড সিজ করে অ্যাকাউন্ট। সে কিন্তু তার কাছে যখন রিপোর্ট যায়, সে যদি প্রুভ করতে পারে যে হ্যাঁ এই অ্যাকাউন্টটা আসলেই খারাপ কাজের, খারাপ অর্থ ঘোষের টাকা এই অ্যাকাউন্টে ঢুকছে, তখন সে অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেয়, দুদককে জানায়। তারপর শেয়ার ইনফরমেশন সে কি করে, আমার আমার ল এনফোর্সমেন্ট এজেন্সি গুলাতে আমার ইনফরমেশনটা শেয়ার করে। তো এইভাবে কিন্তু সে এই কাজটা করে থাকে। তো এই ছিল আমার আমার এই চ্যাপ্টারের আলোচনা। আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাচ্ছি। আমরা যদিও একটু দ্রুত যাচ্ছি, বাট পড়াগুলো আমরা খুব ক্লিয়ার হয়ে যাচ্ছি। আমরা দেখেন, আলোচনার মাধ্যমে কিন্তু ক্লিয়ার হয়ে যায়। আপনি যদি এই পড়াগুলো যদি বই বাসায় বসে বসে পড়তেন, আপনার কাছে কিন্তু এত সহজ মনে হতো না। বাট আপনি ক্লাস করার কারণে, এই পরীক্ষা ক্লাসে বসার কারণে আমরা এই যে গল্পের ছলে অনেক কিছু ক্লিয়ার করতেছি, কোন পয়েন্টগুলো মনে রাখবেন, কোনগুলো মনে রাখবেন না, কোনগুলো মনে রাখলে আপনার পড়াটা সহজ হবে, এই জিনিসগুলো কিন্তু আপনি জানতেন না কখনো। ঠিক আছে, তো ক্লাস করার কিন্তু একটা বেনিফিট আছে, স্পেসিফিক্যালি ম্যাথামেন্টরের সাথে যে আপনি ক্লাস করতেছেন। কারণ আমরা আমরা আসলে চেষ্টা করতেছি আপনার আপনার এই ব্যাংকিং ডিপ্লোমার জানি এটা সহজ করে দিতে। আমরা আমি 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 যখন ধরেন 10 মিনিটে শুরু করি, তখনও কিন্তু আমি জানতাম না যে এত দূর আসতে পারবো, সত্যি কথা। বা আমি যখন আমার একটা এম ছিল আসলে 10 মিনিটে ক্লাস শুরু করার আগে, আমার একটা এম ছিল যে আমি কিছু কাজে ইনভলভ হই, আমার জবের পাশাপাশি অন্য একটা কাজে ইনভলভ হই, যে কাজের মাধ্যমে আসলে মানুষের কল্যাণে কাজ করতে পারবো, আমার নিজেকেও আমি কি করতে পারবো, ফ্লারিশ করতে পারবো, আমি নিজেকে একটু বাজায় দেখতে পারবো যে হ্যাঁ আমি কিছু করতে পারি মানুষের জন্য। সো আলহামদুলিল্লাহ, আল্লাহ আসলে ইশারাতেই আসলে এটা হয়েছে। আমি নিজেও জানতাম না 10 মিনিটের অফারটা পাবো। সো এখান থেকে আসলে জার্নিটা শুরু। সো টিল নাও, আজকে এই নিয়ে হলো সেকেন্ড সেশন মেটামেন্টর সেন্টারে। সো সামনে কি হবে আমি নিজেও জানি না। আমি যে খুব এম্বিশিয়াস তা না, যে আমি খুব মেটামেন্টর বা ব্যাংকিং ডিপ্লোমা নিয়ে অনেক বেশি কাজ করবো, ঠিক তাও না। কিন্তু আসলে সিকুয়েন্সিয়ালি চলে আসে। যেমন আমার এক সময় ছিল, গত সেশনে আমার কিন্তু অপশনাল সাবজেক্ট ছিল না। তো শেষের দিকে আমার আমার খুব কাছের দুই একজন স্টুডেন্ট ছিল, যারা রিকোয়েস্ট করছে ভাই আমাদেরকে অপশনাল সাবজেক্ট মার্কেটিং দেওয়া লাগবে, নোট এগ্রিকালচারের নোট দেওয়া লাগবে। একবার পরীক্ষার আগে আমি এগ্রিকালচার মার্কেটিং এর নোট করছি। এই সেশনে আমার বাংলা করার জন্য প্রচুর প্রেসার, বাংলাটা অলরেডি রেডি হয়ে গেছে। আমরা জেএবিপি কালকে পরশু প্রিন্টিং এ যাব, এবিপি ফ্রাইডেতে প্রিন্টিং এ যাব। সো ইনশাল্লাহ এবিপি জেএবিপি দুইটাই বাংলা হয়ে গেছে। কিন্তু নেক্সট সেশনে ম্যাথামেটিক্স সেন্টার হয়তো আপনাদেরকে ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করব, মানে 98-এ আমরা যেভাবে আমরা শুরুটা করছি, যেভাবে আপনাদের সামনে চলে আসছি, হয়তো 99-এ হয়তো আমরা আরো একটু ডিফারেন্ট ভাবে আপনাদের সামনে আসবো, ডিফারেন্ট প্ল্যাটফর্মে। তখন হয়তো ক্লাসের জুমের ক্লাস হবে, বাট মেকানিজম চেঞ্জ হতে পারে, মডিউল চেঞ্জ হতে পারে, আমাদের ইনস্ট্রুমেন্ট চেঞ্জ হতে পারে, আমাদের অলরেডি বাংলা ইংলিশ দুইটার কোয়ালিটিও অনেক আপডেট হইতে পারে। ইনশাল্লাহ দোয়া করবেন। যদি আমার ইচ্ছা নাই যে আমি চাকরির পাশাপাশি এখানে অনেক বেশি সময় দেওয়া সম্ভব না, বা এটাকে অনেক বড় ন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার ইচ্ছা নাই। বাট আমার ইচ্ছা আছে আপনাদের ভালো কিছু দিব, এটা ইচ্ছা আছে। হ্যাঁ, এটা আমি বলতে পারি যে আপনাদের ভালো কিছু দিব, এটা ইচ্ছা আছে। সো আমরা কথা না বাড়িয়ে আমরা পরবর্তী মডিউলে চলে যাচ্ছি।